পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণদের নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। ভাবুন তো, আপনার হাতে শুধু একটা শটগান, কিন্তু আপনার সামনে শত্রুর হাতে রয়েছে AK-47, AR-15 এবং Type 56 এর মতো আধুনিক অস্ত্র। তখন কি শুধু শটগানওয়ালা পুলিশ যথেষ্ট, নাকি লাগবে সেনা? আর একটা প্রশ্ন, ৭৬ সাল পর্যন্ত পুলিশ পাহাড়ে পাহারা দিত, তাহলে কেন ৭৭ সালে সেনা পাঠাতে হলো? আজ আমরা খুঁজে দেখব পাহাড়ের আন্দোলন আসলেই কি ন্যায্য দাবি, নাকি দেশের ভিতরে আরেকটি দেশ সৃষ্টির পায়তারা। আসসালামু আলাইকুম দর্শক, আমি লিখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। চলুন আজকের পর্বটি শুরু করা যায়। স্বাধীনতার পর ৭৬ সাল পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণেই নিরাপত্তা ছিল, কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর অস্থিতিশীলতা বাড়ে। ৭৬ সালেই শান্তিবাহিনী ভারতে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নেয় এবং বিলাইছড়ি ও আমছড়িতে পুলিশের উপর হামলা চালায়। এর প্রেক্ষিতেই রাষ্ট্র বাধ্য হয়ে ১৯৭৭ সালে সেনা মোতায়েন করে। এখন প্রশ্ন হলো, দায়ী কে? সরকার, নাকি যারা প্রথম অস্ত্র তুলে নিয়েছে তারা? ঐতিহাসিক ও স্বাধীন রিপোর্টগুলো থেকে বোঝা যায় যে প্রাথমিকভাবে রাজনৈতিক দাবি ও স্থানীয় প্রশাসনিক কাঠামো চলছিল, কিন্তু ১৯৭৬ সালের পরে সশস্ত্র কার্যক্রম বেড়ে ওঠার ফলে ১৯৭৭ থেকে সরকার বড় পরিসরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে। এটাই হলো অপারেশন দাবানল। অপারেশন দাবানল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সামরিক অভিযান, যা ১৯৭৭ সাল থেকে ১৯৯৭ সালের শান্তি চুক্তি পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে চলেছিল। কেন শুরু হয়েছিল এই অপারেশন দাবানল? স্বাধীনতার পর প্রথম দিকে পাহাড়ে বড় কোনো সশস্ত্র বিদ্রোহ দেখা যায়নি। ১৯৭৬ সালে শান্তিবাহিনী ভারতের মিজোরাম ও ত্রিপুরা থেকে অস্ত্র ও ট্রেনিং নিয়ে বাংলাদেশের পুলিশ ও সাধারণ মানুষের উপর হামলা করে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার ১৯৭৭ সালে সেনাবাহিনী মোতায়েন করে এবং অপারেশন দাবানল নামে সশস্ত্র অভিযান শুরু করে। এবার আমরা জানব কি ছিল এই অভিযানের উদ্দেশ্য। ১. শান্তিবাহিনীর সশস্ত্র কার্যক্রম দমন করা, যারা পাহাড়ে আলাদা স্বশাসনের দাবি তুলেছিল এবং নিয়মিত হামলা চালাত। ২. বাংলাদেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, কারণ পাহাড়কে আলাদা করার দাবিকে রাষ্ট্র বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখেছিল। ৩. পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও সেনা ক্যাম্প বিস্তার করা। কি হয়েছিল এই অভিযানে? পাহাড়ি গ্রামে গ্রামে সেনা ক্যাম্প স্থাপন করা হয়। শান্তিবাহিনী ও সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ ২০ বছর ধরে লো ইন্টেন্সিটি গেরিলা ওয়ারফেয়ার চলে। হাজারো প্রাণহানি ঘটে এবং পাহাড় থেকে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়। কখন শেষ হয় এই অপারেশন দাবানল? ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে অপারেশন দাবানল আনুষ্ঠানিকভাবে শেষ হয়। তবে সেনা উপস্থিতি আজও পুরোপুরি সরানো হয়নি। সংক্ষেপে যদি বলি, তাহলে অপারেশন দাবানল ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সামরিক অভিযান, যা মূলত শান্তিবাহিনীর সশস্ত্র বিদ্রোহ দমন এবং পাহাড়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য চালানো হয়। আজও প্রশ্ন ওঠে, সেনা সরাও, পুলিশ রাখো, কিন্তু বাস্তবতা হচ্ছে এক পাশে আধুনিক অস্ত্রের ঝনঝনানি, অটোমেটিক রাইফেল, আর অন্য পাশে শর্টগান। এভাবে আসলে নিরাপত্তা রাখা সম্ভব হয় না। রাষ্ট্রের কাছে তখন সেনা মোতায়েন ছাড়া আর কি বা বিকল্প ছিল? এখন আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফ ঘটনা শোনাবো। ঘটনাটি বর্ণনা করেছেন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস ডিফেন্ডার মাহমুদুল হাসানের একটি পোস্ট। পার্বত্য চট্টগ্রাম নিয়ে ২ কলম লেখার আগে আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা পড়ে নেবেন। পাহাড়িদের সকলকে নিরীহ ভাববার কোনো কারণ নাই। একটা সময় পর্যন্ত আমিও ভাবতাম। এরপর নিজের সাথে ঘটে যাওয়া এক ঘটনায় আমার চিন্তার পরিবর্তন হয়েছে। এই ঘটনা শুনলে আপনারও চিন্তার পরিবর্তন হবে। ২০১৫ কিংবা ২০১৬ সাল, আমি তখন আমেরিকায় থাকি। খাগড়াছড়ি অঞ্চলে এক বড় ধরনের ঝামেলা হয়। আমি পাহাড়িদের অধিকারের পক্ষে বেশ কয়েকটা পোস্ট লিখি। একটা পোস্ট বেশ ভাইরাল হয়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। ওই এলাকায় বেশ কিছু ফলোয়ার লিস্টে আসে। তাদের মধ্যে একটি মেয়ে ছিল, বেশ সুন্দরী, বয়সে ২৪ থেকে ২৬ হবে। আমার পোস্টে কমেন্ট করে, পাশাপাশি অন্যদের কমেন্টের জবাব দিতে থাকে। এরপর বন্ধুর লিস্টে ঢোকে, অন্য সাধারণ পোস্টেও কমেন্ট করতে থাকে। ২ দিন পর ইনবক্সে নক করে প্রশংসা করতে থাকে, বলতে থাকে আপনি অনেক ভালো, আমাদের পক্ষে কথা বলছেন। ঢাকার মানুষ তো এসব করে না, তারা আমাদের ঘৃণা করে।
ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, আমি শুধু আপনাদের অধিকারের পক্ষে না, পৃথিবীর সকল স্থানের নির্যাতিত মানুষের পক্ষে থাকার চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি। এরপর নিয়মিত চ্যাট হতে থাকে। তবে যেহেতু মেয়ে, সেহেতু আমি ফেক আইডি মনে করে দূরত্ব বজায় রেখেই কথা বলি। সে বুঝতে পেরে একদিন ভিডিও কল দেয়। তখন দেখলাম যে না, ফেক না, আইডিতে যে ছবি মেয়েটিও সেই আসল আইডি। কয়েকদিন কথা বলার পর একদিন তার মায়ের সাথে কথা বলিয়ে দিল। তার মা আমাকে তাদের বাড়িতে দাওয়াত দিল। তারা বেশ প্রভাবশালী লোক, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বেশ কয়েকটি বাগান ইত্যাদি আছে। তারা আমাকে পুরো পাহাড় ঘুরিয়ে দেখাবে ইত্যাদি নানা আলাপ হলো। মেয়েটিও মাঝে মাঝে ফোন দিয়েও জিজ্ঞেস করতো কবে আসতেছেন। এরপর আসে ঘটনার ক্লাইম্যাক্স। একদিন মেয়েটি আমাকে তার এক স্যারের সাথে পরিচয় করিয়ে দিল। কনফারেন্স কল করে স্যার আমার সাথে অনেক কথা বলল, কি করি, কবে থেকে লেখালেখি করি, কি বিষয়ে লিখি ইত্যাদি। কথা শেষের ঘন্টাখানেক পর আমাকে তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হলো। গ্রুপে ঢুকে আমার মাথা আউলে গেল। বিশাল গ্রুপের সবাই পাহাড়ি অঞ্চলের। গ্রুপে সারাদিন নানা ধরনের পোস্ট আসতে থাকে, যে কোনো কাটাছেঁড়া, ভাঙাভাঙি, আগুন, মরা মানুষের ছবি এসবই আসতে থাকে। এবং এইসব ঘটনার সবকিছুর দায় সাধারণ বাঙালিদের উপর চাপিয়ে দিচ্ছে। অর্থাৎ এই গ্রুপে সবাই ছবি ভিডিও দিয়ে কাহিনী বানায় এবং সেই বানানো কাহিনী সবাই নিজেদের ফেসবুক, স্থানীয় পত্রিকায় ছড়িয়ে দেয়। আমি তো সেখানে অতিথির মতো, তাই জিজ্ঞেস করার চেষ্টা করিনি যে এসব ঘটনার সত্যতা কোথায়। জিজ্ঞেস করলে হয়তো সাথে সাথে গ্রুপ থেকে বের করে দিত। এবং ওই যে স্যার আমার সাথে কথা বলেছিল, সে মাঝে মধ্যে ছেলে মেয়েদের মোটিভেট করে ভিডিও দিত। সেই ভিডিও সবাই শেয়ার দিত। বেশ কয়েকদিন গ্রুপে থাকার পর বুঝলাম যে এই স্যারেরও বড় স্যার আছে। সে গ্রুপে নাই, তবে মাঝে মধ্যে তার বাণী গ্রুপে ছাড়া হয়। সেখানে লাভের হিড়িক পড়ে যায় এবং তাদের সকলের কথার নির্যাস হচ্ছে পাহাড় বাংলাদেশের আন্ডারে থাকা উচিত না। এর দুইটা মূল কারণ: এক, সমতলের মানুষদের অধিকাংশের ধর্ম মুসলমান; দুই, বাংলাদেশ দুর্বল রাষ্ট্র। তাহলে সমাধান আসলে কি? পার্শ্ববর্তী দেশ অনেক শক্তিশালী, তাদের সাথে থাকলে আমরাও শক্তিশালী হব। পাশাপাশি তারা হিন্দু, যা পাহাড়িদের কালচারের কাছাকাছি কালচার। তাই তাদের সকলের মিশন ও ভিশন একটাই, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পুরোটাই ভারতের আন্ডারে নিয়ে যাওয়া। এবং এজন্য যা যা করা দরকার তারা সব করতে প্রস্তুত আছে। তারই পদক্ষেপ হিসেবে ওই অঞ্চলে সবসময় অরাজকতা বজায় রাখা। একদিন পাহাড়ে কয়েকজন সেনাবাহিনীর সদস্যের সাথে গ্রামের কয়েকজন মহিলার মারামারির ভিডিও ভাইরাল হয়। গ্রামের একেবারে নিম্ন শ্রেণীর এক নারী বিলাপ করে দাবি করছে যে সেনা সদস্যরা তাকে ধর্ষণ করছে। মেয়েটি সেই ভিডিও আমাকে পাঠিয়ে বলে যে এইটা শেয়ার দেন। আমি বললাম ঠিক আছে দেব, কিন্তু ঘটনা আরেকটু স্টাডি করে নিই, সত্য মিথ্যা যাচাই করে নিই। কিন্তু মেয়েটির ধৈর্য থাকলো না, বারবার অনুরোধ করতে লাগলো। তখন আমি কল দিলাম, বললাম তাদের গ্রুপের বিষয়ে, বললাম আমার কাছে তো বিষয়টা নর্মাল মনে হচ্ছে না, তোমরা আসলে কি চাচ্ছ বলো তো। তখন মেয়েটি অনেকটা স্পষ্ট করেই বলে দিল, আমার বাপদাদারা অনেক আগে থেকে চেয়ে আসছে পার্বত্য চট্টগ্রাম ভারতের সাথে যুক্ত হয়ে যাক, সেই চেষ্টা করে সবাই। জিজ্ঞেস করলাম কিন্তু কেন, এমনটা কেন চাও? তখন ওই উপরের 2 পয়েন্ট করলো। আমি বললাম যদি এত সমস্যা মনে করো বাংলাদেশের সাথে থাকা, তাহলে স্বাধীন অঞ্চলের জন্য কথা বলো, সেই অনুযায়ী কাজ করো। আর এক দেশের সাথে যাওয়ার জন্য চেষ্টা করা তো খারাপ, এটাকে তো কোনো দেশ মেনে নিবে না। আমিও বা আমাদের মতো যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা কেউই মেনে নিবে না। তোমরা ইয়াং জেনারেশন, তোমাদেরও উচিত না এসব পথে পা বাড়ানো। বরং তোমরা যদি সত্যিই মনে করো তোমাদের উপর কোনো অন্যায় করা হচ্ছে, তাহলে ঢাকার সাথে আর্গুমেন্ট করো, সেটা নিয়ে আন্দোলন করো। দেখবা আমরা সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তোমাদের পক্ষে থাকবে, সারা বিশ্ব তোমাদের পক্ষে থাকবে। আর এসব না করে যদি তোমরা পিছনের দরজা দিয়ে নিজ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তাহলে কোনোদিন সফল হতে পারবে না। শুধু শুধু তোমাদের জেনারেশনটাকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করবা এবং দেশে একটা গন্ডগোল বাঁধিয়ে রাখবা, যার বলি হবে কিছু নিরীহ পাহাড়ি। এই ধরনের অনেক কথা বলার পর মনে হচ্ছিল মেয়েটা বুঝতে পেরেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। সেখান থেকে বুঝেছিলাম যে পাহাড়িদের মধ্যে বিশাল একটা অংশ আছে যারা প্রকাশ্যে এই মিশনের অংশ হয়ে কাজ করে। তারাই পাহাড়ে আগুন লাগায়, হত্যা করে। তারা পাহাড়কে অশান্ত রাখে। পাহাড়কে শান্ত রাখতে পাহাড়ি বাঙালি মিলে এই গ্রুপটাকে প্রতিহত করতে হবে, এর বিকল্প আর কোনো পথ নেই। 1997 সালে শান্তি চুক্তি হয়। এর পরিপ্রেক্ষিতে 250-এর বেশি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে বলে সরকারি দাবি, কিন্তু জনসংহতি সমিতি বলছে সব শর্ত পূরণ হয়নি। মূল প্রশ্ন এখনো টিকে আছে, জমির মালিকানা কিভাবে নির্ধারণ করা হবে, অস্ত্র পুরোপুরি জমা দেওয়া হলো কিনা, আস্থার সংকট কেন এখনো কাটছে না। 1997-এ চুক্তি হলেও বাস্তবায়নে রয়ে গেছে ফাঁকফোকর। আজ প্রশ্ন একটাই, আমরা কি আবার অস্ত্র হাতে ফেরত যাব, নাকি শান্তি আর উন্নয়নের পথে হাঁটবো? পাহাড় তো কারো একার নয়, এটা বাংলাদেশ, এটা আমাদের সবার।
আপনি কি মনে করেন পাহাড়ে কি সেনা মোতায়েন জোরদার করা উচিত নাকি সেনাদের ফিরিয়ে নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।